ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায় স্বাগত জানাচ্ছি আমি হিমাদ্রি রাহা। সম্প্রতি পাচার করা অর্থে বিদেশে 40,000 কোটি টাকার 346টি সম্পত্তির সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল সিআইসি। চলতি বছরের জানুয়ারি থেকে পর্যন্ত 5টি শহরের 7টি শহরে অনুসন্ধান চালিয়ে এ তথ্য পাওয়া গেছে। এছাড়াও 9টি দেশে 352টি পাসপোর্টের সন্ধান পাওয়া গেছে, যেগুলো টাকার বিনিময়ে অর্জন করেছে কিছু বাংলাদেশি। সিআইসি মহাপরিচালক আহসান হাবিব জানান, এখনও প্রচুর তথ্য রয়েছে যা উন্মোচনে আরও সময় প্রয়োজন। দর্শক, এসব নিয়েই আজকের আলোচনার বিষয়ে পাচারের তথ্য মেলে উদ্ধার হবে কি? আলোচনা করতে আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত আছেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য আলী আহমেদ এবং ট্রাস্ট ব্যাংক পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ফারুক মঈনুদ্দিন। আপনাদের দুজনকে স্বাগত আজকে আমাদের ইসলামী ব্যাংক তালিখাতায়। শুরুতে আলী আহমেদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ছিলেন দীর্ঘদিন ধরে এবং আপনার সাবেক কর্মস্থলে সেন্ট্রাল ইন্টেলিজেন্স ইউনিট যেটা আছে, তারাই কিন্তু তদন্ত করে বের করেছে যে এত হাজার কোটি টাকা সম্পত্তির পরিমাণ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে আছে। যদিও তারা বলছে এটা জাস্ট টপ অফ দ্য আইসবার্গ যেটাকে বলছে তারা, কিন্তু সেক্ষেত্রে যদি বলি আসলে তখন হয়েছিল কি, এখন অনুসন্ধান হচ্ছে, বিগত সময়ে সেটি আসলে অনুসন্ধান হয়নি কেন? এটা আমাকে জিজ্ঞেস করছেন? হ্যাঁ, আপনাকে দিয়ে, আপনার কাছে এই প্রশ্নটা ছিল আমার। হ্যাঁ, এটা কথা হলো যে আমি নিজেও অনেক সময় বলেছিলাম যে কিছু লোক বিভিন্ন সময়, আমি কোনো বিশেষ গ্রুপকে বলবো না, যে কোনো রাজনৈতিক সরকারের সময় এমন কিছু লোক থাকে যারা আসলে ধরা ছোঁয়ার বাইরে, যদিও সকলে আইনের চোখে সবাই সমান, কিন্তু তাদেরকে ধরতে পারে এমন কোনো কর্মকর্তা কর্মচারী নেই। একবার হয়েছিল কি যে কোনো এক চেয়ারম্যানের সময় কিছু অফিসারকে পাঠানো হয়েছিল গুলশান এলাকায় কিছু জায়গায় বাড়ি টেরি কার কি এটা দেখতে। তো তারপরে তো হইচই পড়ে গেল, এনবিআর তাদেরকে আবার ফেরত ডেকে পাঠালো। আর একটা জায়গায় ছিল একটা ফ্যাক্টরিতে রেড দেওয়া হয়েছিল, সে এনবিআর তাদেরকে ডেকে ফেরত নিয়ে গেছে। এনবিআর তো আর করে না, এনবিআর উপর থেকে বলে। তো পরে ওই ফ্যাক্টরিতে আমাকে রেড দিতে বলা হয়েছিল, আমি তখন কমিশনার। আমি বলছিলাম, চেয়ারম্যান সাহেব বলছিলেন, না আমি মন্ত্রী মহোদয়, আমি তখন বলছিলাম যে স্যার যেতে তো অবশ্যই পারবো, ধরতেও পারবো, আপনারা আবার মধ্যপাতে ডেকে আনবেন না তো। তো আমি একটু ওই বোকার মতো কথাবার্তা বলি। তো উনি বললেন, মন্ত্রী মহোদয় বললেন যে না, আমি কথা দিচ্ছি তুমি করো, এবং এটা করতে পেরেছিলাম। সেটার পরে কিছুই হয়নি, কেউ জেলে যায়নি, কোনো কিছু হয়নি, কিন্তু করে সরকারকে একটা রিপোর্ট দিতে পেরেছি। তারপরে তো হয় নাই কিছু আর কি, সেটা আমরা জানি না কেন হয় না। তো সুতরাং এই যাদের কথা বলছেন এদের তো দোষ না, গভর্নমেন্ট চাইলেই এটা করা যায়, কিন্তু কোনো রাজনৈতিক সরকার এখন পর্যন্ত চায়নি। কাস্টমসের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হলেও, এনবিআর এর পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হলেও সেটা কখনো করতে দেওয়া হয়নি। আমার ব্যক্তিগত অভিজ্ঞতাও আছে। অর্থাৎ রাজনৈতিক সংস্কৃতি এই জন্য দায়ী যদি বলা যায়, মানে স্বল্প কথায়। নিশ্চয়ই, কিন্তু সেক্ষেত্রে আরেকটি বিষয়, যেহেতু আপনার সাথে, আচ্ছা আপনার কাছে আমরা আবারও পরে ফিরবো, আমরা একটু ট্রাস্ট ব্যাংক পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ফারুক মঈনুদ্দিন, আপনার কাছে যে বিষয়টি আসতে চাই, একই প্রশ্ন আপনার কাছে আমরা রাখতে চাই। টাকাটা তো আসলে ব্যাংকিং চ্যানেলে গেছে, সব টাকা যে আসলে খুব একটা অবৈধ চ্যানেলে গেছে তাও কিন্তু নয়। সবকিছু মিলিয়ে আপনার পর্যবেক্ষণটা কি, আসলে তখন কেন এই বিষয়টা দৃষ্টিগোচর হয়নি বলে মনে করছেন? ধন্যবাদ আপনাকে। দেখেন, দৃষ্টিগোচর হয়নি এই কথাটা আমি বলতে পুরোপুরি রাজি নই। কারণ কথা হচ্ছে, খুব অদূর অতীতে, মানে খুব দূরে যেতে হবে না, বছর দুয়েক আগের কথা আমি যদি বলি, অথবা 3 বছর আগের কথা যদি বলি, একটি ইংরেজি দৈনিকে একটা বিশাল রিপোর্ট ছাপা হয়েছিল কিভাবে আমাদের দেশ থেকে খুব বড় একজন ব্যবসায়ী, তিনি কিভাবে সম্পদ পাচার করে সিঙ্গাপুর কিংবা বিভিন্ন জায়গায় তিনি অর্থের পাহাড় গড়েছেন। এবং সেটা খুব সাহসী একটি, ওই সময় একটা জাতীয় দৈনিকে এসেছে নির্বাচনকালীন সময়ের আগেই। হ্যাঁ, রাজনৈতিক, ওই সময় ওই রাজনৈতিক সরকারের অধীনে এটি খুব দুঃসাহসিক একটা রিপোর্ট ছিল, এবং সেই রিপোর্টে খুবই স্পষ্ট ছিল। আমরা কি দেখলাম, বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম, সেই রিপোর্ট এই জাতীয় কোনো রিপোর্টে করা যাবে না বলে একেবারে উচ্চতম আদালত থেকে এটা নির্দেশ এলো, মানে এটা বন্ধ করে দেওয়া হলো। তাহলে আমরা কি বুঝবো এর থেকে? আমরা বুঝবো যে এখানে রাজনৈতিক মদত ছিল, এগুলা রোধ করার জন্য কোনো রাজনৈতিক সদিচ্ছা ছিল না, উল্টো রাজনৈতিক সরকার তাদেরকে সহায়তা করেছে। তাহলে আমরা তো ভুলে যেতে পারি না, যখন অর্থমন্ত্রীকে জিজ্ঞেস করা হয় সাংবাদিকরা যে আপনার কারা অর্থ পাচার করেছে, তিনি বলেছেন এরকম কারো কথা তিনি জানেন না, সাংবাদিকরা যদি কারো জেনে থাকেন তাহলে যদি ওনাকে জানানো হয়। আপনার যদি এরকম মোটা দাগের বিষয়গুলো যদি আমরা স্মরণ করি, তাহলে আপনি বুঝতেই পারবেন যে
কার কতখানি সদিচ্ছা ছিল কিংবা কার কতখানি যোগসাজশ ছিল এই যে অর্থ পাচার নিয়ে। সুতরাং টিপ অফ দ্য আইসবার্গ, যেটাকে আমি বাংলা করেছি শৈলের শৃঙ্গ মাত্র, সেই টিপ অফ দ্য আইসবার্গ 40,000 কোটি কিংবা যাই হোক না কেন, অবশ্যই এটা টিপ অফ দ্য আইসবার্গ হতে পারে, কিন্তু এটি আমরা ঘটতে দিয়েছি বছরের পর বছর ধরে সরকারের নাকের ডগায়, সরকারের পৃষ্ঠপোষকতা কিংবা সরকারের দলের পৃষ্ঠপোষকতা। এই কথাটা এখন অস্বীকার করার কোনো উপায় নেই, কেউ এটা এই কথা অস্বীকার করতে পারবে, সুযোগ নেই। এগুলো এসেছিল আগে, কিন্তু এগুলোকে এগোতে দেওয়া। অর্থাৎ সবকে মানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিষয়টি হয়েছে অনেকটা, মানে রাজনৈতিক মদদে যেটা বলা হয় না কেন আমরা অতীতে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সেটা দেখেও না দেখার ভান করা, যার এবং ফলশ্রুতিতে যেটা হয়েছে সেটাই আসলে যারা আপনারা যারা কর্মস্থলে ছিলেন হয়তো অনেক ক্ষেত্রে পারেনি, যেটা অকপটে স্বীকার করলেন আলী আহমেদ স্যার, যিনি যেটা বললেন যে আসলে অনেকটা দেখেও না দেখার ভান, বা এত ক্ষমতাধর যে আসলে দূর আকাশের তারার মতোই দেখেই যেতে হয়, ক্ষমতা ধরার আসলে সেই জায়গায় ধরা ছোঁয়ার বাইরে তারা থাকে। আরেকটি বিষয় যুক্ত করতে চাই আলী আহমেদ, সেটা হচ্ছে আসলে এই যে চলে গেছে, এখন তদন্ত হচ্ছে বিভিন্ন দেশে বিভিন্ন, এবং এটা জানি যে বিভিন্ন দেশে ইন্টেলিজেন্স সেলগুলো কিন্তু নীরবে অনেকটা সহযোগিতা করছে, তার ফলশ্রুতিতে আসলে আমরা জানতে পারছি যে কত টাকা পাচার হয়েছে, কত টাকা সম্পদ ফেরত পাওয়ার আসলে সম্ভাবনা কতটুকু, সেই সক্ষমতা আমাদের আছে কি আদৌ? আমাকে জিজ্ঞেস করছেন? হ্যাঁ, আপনাকে। আচ্ছা, এইটা একটা ব্যাপার, এই ব্যাপারে আইন কি আছে, বা মানুষ যদি এদেশ থেকে ও দেশে যায় সেক্ষেত্রে আইন আছে, রিপ্যাট্রিয়েশন এগ্রিমেন্ট থাকে। টাকার ব্যাপারে এরকম এগ্রিমেন্ট কাদের সাথে আছে না আছে জানি না, আমরা শুধু দেখি যে অমুক ব্যাংকে এত টাকা পাওয়া গেছে, অমুক আছে, কিন্তু আনার কোনো খবর কোনো দিনই পাইনি যখন ধরা হয়। সুতরাং এটা আনতে কি অবস্থা হবে এটার ব্যাপারে আমি সুস্পষ্ট কোনো ধারণা রাখি না। আর একটা কথা একটু বলে রাখি, রাজনৈতিক সরকার না, রাজনৈতিক সরকার, সামরিক সরকার, যত রকমের সরকার ক্ষমতায় থাকে, আমার নিজের অভিজ্ঞতা আছে, সবাই দুর্নীতির সাথে জড়িত থাকেন। ব্যক্তি, সব ব্যক্তি নয়, বাট রেজিম যদি বলি, রেজিম জড়িত থাকে কেউ না কেউ, এইটা হলো বড় কথা। আর কিভাবে আনা যাবে এটা এখন সরকার সিদ্ধান্ত নেবেন। ঘটনাচক্রে আমি ওই ডিজি কে তো চিনি, ওর সাথে কথা বলেছিলাম, আজকেই কথা বলেছি আপনার প্রোগ্রামের হওয়ার পরে। তো ডিজি বলে, স্যার এটা তো মাত্র কয়েকটি ধরেছে, যেটা বলেছে টিপ অফ দি আইসবার্গ। ডিজির কথা হলো যে, আমি বলি যে আমি তো ওর সাথে কিছু ফাজলামো করছিলাম, আমি বলছিলাম যে যাক তুমি পাইছো, এর মধ্যে আমাদের নাম টাম নাই যে, ভালো। বল না স্যার, আমরা তো শুধু যারা বড় 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 রাঘব বোয়ালদের কিছু ধরেছি, পেয়েছি, যেগুলো পেয়েছে এটা নিঃসন্দেহে সত্য, তারা বলে নিশ্চিত হয়ে তারপর রিপোর্ট করেছে এই 40,000 কোটি টাকার সম্পত্তির কথা। আরো অনেক আছে, গভর্নমেন্ট যদি এটা চালায়, কিন্তু এরপর সরকারি রাজনৈতিক সরকার আসলে চলবে কিনা, যারাই আসুক, আমি কারোর প্রতি পক্ষপাতিত্ব করছি না, চলবে কিনা আমি জানি না। এখন হয়তো চলছে, কতদিন চলবে তাও জানি না, এবং তারপরে কি হবে তাও আমার জানা নেই। বিভিন্ন সময় বলা হয়েছে এটা করা হয়, কিন্তু কিচ্ছু টাকা আদায় হয়নি, কারো শাস্তি হয়নি। আমরা ধরেছি লোক, আটক করেছি, তারপর দিন দেখেছি ঘুরে। তো এরকম অনেক কিছু হয়েছে, সব রাজনৈতিক সরকার। আমি জানি আমার উপর রাগ করলে খুব কিছু আসে যায় না, কারণ আমি এখন চাকরিতে নাই। নিশ্চয়ই সত্য সবসময় সুন্দর, সেটা আগে হোক পরে হোক, সেটা কিন্তু প্রতিবাদ হয়। আপনি হয়তো সেই সত্যটাই তুলে ধরেছেন। আপনার কাছে আমরা ফিরবো আবার, আপনার বেশ কিছু পর্যবেক্ষণ আমরা জানতে চাইবো, যেহেতু দীর্ঘ চাকরি জীবন ছিল, এই এনবিআর এর সাথে আপনার সরাসরি যোগাযোগটা ছিল। ফারুক মনিউদ্দিন, আপনার কাছে একই প্রশ্নটা রাখতে চাই, আসলে এই যে ফেরত আনার যে প্রক্রিয়াটা, সেই জায়গা আসলে আমাদের ক্ষেত্রে আদৌ সম্ভব হবে কিনা? ধন্যবাদ আপনাকে। এই প্রশ্নটি অনেকবার বিভিন্নভাবে বিভিন্ন ফোরামে কথা হয়েছে, আমিও কথা বলেছি, অনেকেই কথা বলেছেন। বিষয়টি কিন্তু খুবই জটিল, সময় সাপেক্ষ, এবং একেবারে ইম্পসিবল না হলে ইম্পসিবলের কাছাকাছি একটি বিষয়। কারণ যারা পাচার করেছে, বিশেষ করে রাঘব বোয়াল যারা, তারা কিন্তু কোনো ফাঁক ফোকর রেখে করেন। তারা বিভিন্ন আইনি প্রক্রিয়া নিয়ে তারা তাদের বিদেশে ভালো আইনজীবী নিয়োগ করে তারা এইসব ফাঁক ফোকর বন্ধ করে তারা করেছেন। এখন বিষয়টা হচ্ছে যে এখানে আপনি কতখানি সহায়তা পাবেন বিদেশ থেকে। আমার একটি অবজারভেশন এখানে আছে, সেটি হচ্ছে দেখেন, আমাদের মতো দেশ থেকে বিদেশে প্রচুর অর্থ পাচার হয়, যেসব দেশে যায় তারা এটা খুব ভালো করে জানেন। আমাদের দেশ থেকে বাইরে কোন বিনিয়োগ করা সম্ভব নয়, বাইরে কোনো সম্পদ কেনা সম্ভব নয়। আমাদের কাউন্টার পার্টি বিদেশি রাষ্ট্রগুলো এটা খুব ভালো করে জানে, কিন্তু তারা বিভিন্ন সময় আমাদেরকে নানান বিষয়ে নসিহত করে, তারা বিভিন্ন বিষয়ে আমাদেরকে উপদেশ দেয়, আমাদের দুর্নীতি, আমাদের অর্থ পাচার, আমাদের জঙ্গি অর্থায়ন এবং বিভিন্ন বিষয়ে আমাদেরকে তারা নসিহত করে। কিন্তু আমাদের দেশ থেকে যখন পাচার হয়ে যাওয়া অর্থ তারা ভালোভাবেই বুঝতে পারেন, একজন বাংলাদেশি বংশোদ্ভূত যখন বিদেশি গিয়ে সম্পদ কেনে, তারা খুব ভালো করে জানেন এটি
বৈধভাবে আসেনি, তারা এই বিষয়ে কখনোই কোনো প্রশ্ন তোলেননি, কারণ তারা ওই যে সম্পদ গেছে তারা এটার বেনিফিশিয়ারি। তারা এই তখন কিন্তু তারা আমাদের নসিহতের কথা ভুলে যান, তারা আমাদের এখান থেকে অবৈধভাবে পাচার করা অর্থের তারা সুফল ভোগ করেন। সুতরাং এখন বিষয়টা দাঁড়াবে যে আইনগত প্রক্রিয়ায় সরকার কতখানি সফল হবে, কারণ এখানে আমি কোনো সরকারের তরফ থেকে কোনো ধরনের দোদুল্যমানতা কিংবা কোনো ধরনের গড়িমসি দেখতে পাচ্ছি না। কিন্তু আলটিমেটলি আমরা বের করবো ঠিকই, কিন্তু কতখানি এগুলো ফেরত আনা সম্ভব হবে এটি এখন প্রশ্ন সাপেক্ষ। আমি একটা কথা অনেকবার বলেছি যে আমাদের বর্তমান যে প্রধান উপদেষ্টা আছেন তার বিশ্বব্যাপী তার একটা গ্রহণযোগ্যতা আছে। হ্যাঁ, আমি যেটা মনে করি আইন টাইন পরে হবে। তিনি ব্যক্তিগতভাবে এই কয়েকটি দেশের সাথে কথা বলতে পারেন কিনা যে ভাই আইন টাইন পরে দেখো, আগে প্রথম কথা হচ্ছে দে মাস্ট বি কনভিন্সড যেগুলো আমাদের দেশ থেকে অবৈধভাবে এসছে, সেখানে তারা আমাদেরকে কোনোভাবে সহায়তা দিতে পারেন কিনা সেই ব্যাপারে আমি একটা স্বপ্ন দেখি যে এই চ্যানেলটি আমরা কখনো ব্যবহার করতে পারবো কিনা। এটা যদি হয় হয়তো কিছু একটা ঘটতে পারে। অর্থাৎ ব্যক্তি ইমেজকে কাজে লাগিয়ে সেই সুবিধাটা কোনোভাবে নেওয়া যায় কিনা হয় দেশের সাথে। নিশ্চয়ই হয়তো সেক্ষেত্রে আইনের জটিলতা যেটা আছে সেটাকে পাশ কাটিয়ে যদি পারা যায় নিঃসন্দেহে আমাদের জন্য ভালো। এই বিষয়ে আমরা আরেকটু জানতে চাবো, বিরতি পর আলী আহমেদের কাছে আমরা আসবো। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরছি একটু পরে, সাথেই থাকুন। বিরতি নিচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায়, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায়। আজকের আলোচনার বিষয়ে পাচারের তথ্য মেলে, উদ্ধার হবে কি? আমরা আবারও ফিরছি আলোচনায়। আলী আহমেদ, বিরতির আগে যেমনটি ফারুক মনিউদ্দিন বলছিল যে আসলে আমাদের যিনি প্রধান উপদেষ্টা আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, নিঃসন্দেহে তিনি একজন বিশ্বনন্দিত অর্থনীতিবিদ এবং তার যে ব্যক্তিগত যোগাযোগ সেটিকে কাজে লাগিয়ে হয়তো বা আইনি প্রক্রিয়ায় না গিয়ে সেটা কূটনৈতিক তৎপরতার মাধ্যমে ফিরিয়ে আনার একটা সুযোগের ক্ষেত্র থাকলেও থাকতে পারে। সেটিকে কতটা ফলপ্রসূ মনে করছেন? আমাদের বর্তমান আসলে প্রেক্ষাপট বিবেচনায় সেটি আসলে সম্ভব কিনা? এই সরকার কতদিন আছেন সেটা আমরা তো বলতে পারি না। নির্বাচনের তারিখ দিয়েছে, সুতরাং দেখা যায় আপাতত মনে করব ওই নির্বাচন হওয়া পর্যন্ত থাকবেন। এটা হলো একটা দিক, সুতরাং শেষের দিক বলা যায়। আর একটা হচ্ছে যে ওনার ব্যক্তিগত, হ্যাঁ, প্রধান আমাদের উপদেষ্টার সারা পৃথিবীতে খুব পরিচিতি আছে, সুনামও আছে, ভালো খ্যাতি আছে। কিন্তু সমস্যা হচ্ছে টাকাটা যখন কোনো দেশে বাজেয়াপ্ত করে, যেমন ইংল্যান্ডে করেছে, সিঙ্গাপুরে করেছে বিভিন্ন সময়, তো সেটা তখন সেই রাষ্ট্রের টাকা হয়ে যায়। সেই রাষ্ট্রের টাকা অন্যদেরকে তখন বাংলাদেশকে ফেরত দিবে এই ক্ষমতা বোধহয় প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীরও থাকে না, যেমন আমাদের দেশেও নাই। সুতরাং আমি খুব বেশি আশাবাদী না, যদিও আমরা অর্থাৎ আমাদের এখান থেকে যে টাকাটা সে দেশে পাচার হয়েছে সেটা ওখানে যেটা জব্দ করছে সেটা তখন তাদের রাষ্ট্রীয় কোষাগারে সম্পদ। অবশ্যই তাদের টাকা হয়ে গেছে, সেটা তারা ফেরত দিবে কোন ক্ষমতা বলে? তখন তো তাদের টাকা। তো সুতরাং আমি খুব বেশি আশাবাদী না। এরকম চলতে থাকবে এবং এরকম কিছু টেলিভিশন রেডিওতে প্রোগ্রাম করা যাবে, এছাড়া তো আর কিছু দেখি না। হতাশাবাদিতা আমার কথায় আসছে আমি জানি, কিন্তু দেখছি তো বিভিন্ন সরকারের সময় দল মত নির্বিশেষে, মার্শাল ল গভর্নমেন্টের সময় সবসময় এটা হয়। কারণ আমি কিছু খুব স্পর্শকাতর জায়গায় বিভিন্ন সময় পোস্টেড দেখেছি, খুব কিছু করা যায় না। যখন দেখালো মামলা দেশের মধ্যে অসুবিধা, তখন প্রধান মার্শাল ল প্রশাসক বলে যে আমার স্পেশাল লিস্টে নিয়ে যাই, তখন উনি তার ওখানে নিয়ে গেলেন। এটা আমি ধরেছিলাম কেস, কিছু হয়নি তো, কোর্টেই বিচার করতে দেয়নি। এখন কি করবেন? অর্থাৎ মানে খুব একটা যে আশা করতে পারি তাও কিন্তু আসলে জটিলতা অনেকেই আছে। এই জটিলতা নিরিখে আসলে যদি বলতে যে আমরা আসলে কাগজে কলমের সংখ্যাটাই হয়তো জনগণের সামনে তুলে ধরতে পারি বা, কিন্তু সেই জিনিসটা আসলে ফিরিয়ে আনা বা আসলে কতটুকু এই মুহূর্তে সম্ভব হবে সেটি আসলে খুবই অনেক শর্ত সাপেক্ষ বিষয়। ফারুক মনিউদ্দিন, আপনার পর্যবেক্ষণটা জানতে চাই। আমি একই কথা বলছি, কারণ কথা হচ্ছে আমি প্রথমেই বলছিলাম কেন আমরা আইনি বিষয়টা পার্সোনালি আমরা আমাদের প্রধান উপদেষ্টা ইমেজকে কাজে লাগাতে পারি কিনা, এটা আমরা আকাশ কুসুম কল্পনা, কিন্তু স্বপ্ন, যাই হোক স্বপ্ন তো দেখতেই পারি আমরা। এই বিষয়টি হচ্ছে আসলে আমি বেশ গত বছরের মাঝামাঝি, এই বছর প্রথম দিকে আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নরও কিন্তু একটি কথা বলেছিলেন যে এই টাকাটা ফেরত আনা যাবে কিনা এটা আমরা নিশ্চিত নই, তবে যারা করেছে তাদের ঘুম হারাম করার ব্যবস্থা করা হবে এবং ভবিষ্যতে যারা করবে তাদের জন্য শিক্ষার যাতে হয় এটা ব্যবস্থা করা যাবে। তার মানে আমরা এখনো নিশ্চিত নই এই টাকা ফেরত আনা যাবে কিনা, এবং আমার খুবই সন্দেহ, যে বলছিলাম অলমোস্ট ইম্পসিবলের কাছাকাছি একটা বিষয়। যদি হয়েও থাকে খুব যৎসামান্য হয়তো আইনের
ব্যত্যয় না ঘটিয়ে কিংবা আইনি কাঠামোতে যদি ফেরত আনা যাও, তবে সেটি দীর্ঘ দীর্ঘ প্রক্রিয়া হবে। এটি হচ্ছে আমার অবজারভেশন। আমি খুব আশাবাদী নেই, তবে যদি এটা চালু থাকে, জারি থাকে এরকম ব্যবস্থা, তাহলে হয়তো যারা ভবিষ্যতে করার কথা ভাবছে কিংবা ঘাপটি মেরে বসে আছে, একটু চান্স পেলে তারা করবে, তারা হয়তো সাবধান হয়ে যেতে পারে। এইটুকুই আমি আশার আলো দেখছি। অর্থাৎ আনা হয়তো সম্ভবটা খুবই আসলে অসম্ভবপর একটা বিষয়, কিন্তু আমরা স্বপ্ন দেখতে তার দোষ নেই, কিন্তু বিষয় হচ্ছে যারা করেছে তাদেরকে আসলে শাস্তির আওতায় একটা এক্সাম্পল তৈরির চেষ্টা নিশ্চয়ই করছে। আলী আহমেদ, আপনার কাছে যেটা জানতে চাই, দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনার, জাতীয় রাজস্ব বোর্ডে থেকেছেন, অনেক কোর জায়গা থেকে, অনেক সিদ্ধান্ত গ্রহণের জায়গা থেকে আপনি ছিলেন, কিন্তু দীর্ঘ অভিজ্ঞতার আলোকে যদি বলতে চাই আসলে কেন এই সংস্কৃতি আসলে গড়ে উঠলো, আমরা মানে কেন গড়ে উঠলো সেটা তো অনেক কথা বলা যায়, তবে একটা কথা হলো যে এর প্রথমত অনেক ক্ষেত্রে এর শাস্তি হয় না। যদি ছোট কোনো দল হয়, সাধারণ মানুষ হয়, তাদের জেল হবে, জরিমানা হবে, এমনকি ফাঁসির আদেশও হতে পারে। কিন্তু ফাঁসির আদেশ হলে সে ফাঁসি যদি রাজনৈতিক কর্তৃপক্ষ তার পিছনে খুব শক্তভাবে লেগে না থাকে যে ফাঁসি দিতেই হবে, একটা সাধারণ ক্রিমিনাল হিসেবে ফাঁসি হয়, তাহলে সেটাও হয় না। কারণ সরকার পরিবর্তিত হলে সে কোনো একটা দলের সাথে থাকে এবং সেই দল তাকে তখন রাষ্ট্রপতির ক্ষমতা বলে ছাড়িয়ে নিয়ে যায়। এটা আমাদের প্রধান দলরা সবাই করেছেন, আমি খুব আত্মবিশ্বাসের সাথে বলছি। সুতরাং আমি কোনো দেখি না যে এদের বিচার হবে, তারও সম্ভাবনা দেখি না। সংক্ষেপে ফারুক মনিরুদ্দিন, আপনার কাছে সবশেষ বিষয়টি জানতে চাই। ওই যে পদক্ষেপটা নেওয়া হয়েছে, আমরা শুধু চাইবো টাকা ফেরত আসুক না আসুক, কিংবা দৃষ্টান্তমূলক যদি কাউকে বিচারের আওতায় আনা যায়, তাতে করে বাকিদের জন্য যাতে শিক্ষার ব্যবস্থা করা যায় যে এরকম করলে এরকম শাস্তি হবে। এটি একমাত্র একটা পজিটিভ সাইন হতে পারে যদি দৃষ্টান্তমূলক ভাবে দু একটি জিনিস করা যায়। অতীতে আমাদের কোনো নজির নাই, যদি এই সরকার নজিরটা করে যেতে পারে, আমি মনে করি এটা ভবিষ্যতে হয়তো কিছুটা আমাদের কাজ দিবে যারা করবে তাদের জন্য। অর্থাৎ ইন্টেলিজেন্স সেলস আসলে কাজ করে, তো মানে তাদের তথ্যপত্র সংগ্রহ করে আসলে আমরা গণমাধ্যম কর্মী যারা আছে পৃষ্ঠা পর পৃষ্ঠা হয়তো ভরিয়ে ফেলতে পারি এই তথ্যপত্রগুলো দেখিয়ে, জনগণকে দেখে, কিন্তু দিন শেষে যদি একটা এক্সাম্পল তৈরি করা না যায়, আইনি পদক্ষেপটা যদি কঠোর বাস্তবায়ন না হয়, সেটা যদি ওই কাজেগুলো যদি গোয়ালেই থাকে, তাহলে আসলে খুব একটা যে ফলপ্রসূ হবে তা কিন্তু না। আপনার দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনার দীর্ঘদিনের কর্মজীবনের অভিজ্ঞতার আলোকে এই বিষয়টির যে পর্যবেক্ষণ সেটা আমাদের মাধ্যমে দর্শকদের কাছে তুলে ধরার জন্য। দর্শক, ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতা আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন।